অনাহত পর্ব ৩। হঠাৎই এক মহিলা এসে মেয়েটির একটা হাত টেনে ধরে তাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলে গিয়েছিল বাড়ির ভিতরে। সেজন্য মেয়েটির কি কান্না! জোরে জোরে হাউমাউ করে কাঁদছিল সে। সে যে আরও বৃষ্টিতে ভিজতে চাইছিল। দ্বীপের মতন সেই মেয়েটিরও মনে হয় বৃষ্টি ভীষণ পছন্দের। কিন্তু এই মেয়েটিকে দেখে আমার ১২ বছর আগের দেখা হওয়া সেই মেয়েটির কথা মনে পড়ল কেন? তবে কি এই সেই? এই ভেবেই দীপের মুখে ঝলমলে একটা হাসি ফুটে উঠল। দীপের মা হঠাৎ বাড়ির ভেতর থেকে দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্রটি এখন বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। এই দেখেই উনি গেলেন তেলে বেগুনে জ্বলে। দীপ, এই দীপ, ভিতরে আয়। কত বড় হয়ে গেলি, এখনো তোর ছেলে মানুষই কমলো না? এইভাবে বৃষ্টির জলে কেউ ভেজে না বাবু, শরীর খারাপ করবে। তাড়াতাড়ি ভেতরে আয়। মায়ের এত চিৎকার চেঁচামেচি দীপের কানে ঢুকল না, কিন্তু প্রাপ্তির কানে ঠিকই ঢুকল সেই বাণী। তার সেই ছন্দটাই যেন কেটে গেল। এক দৃষ্টিতে মন দিয়ে সেই বৃষ্টির আনন্দ উপভোগ করছিল। হঠাৎ এক মহিলার কণ্ঠস্বর কানে আসতেই তার চোখ সেদিকে চলে গেল। প্রাপ্তি দেখল তার পিসির বাড়ির ঠিক সামনেই রাস্তার উপর একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। সেই ছেলেটি এক দৃষ্টিতে শুধু তার দিকেই চেয়ে আছে। বড্ড অস্বস্তি হতে লাগলো প্রাপ্তির। এইভাবে একজন প্রাপ্তবয়স্ক ছেলে যদি তার দিকে হাঁ করে চেয়ে থাকে, তার অস্বস্তি হওয়ারই কথা। প্রাপ্তি আর বসে থাকতে পারল না সেখানে। এক ছুটে চলে গেল সে বাড়ির ভিতরে। দীপও বুঝল মেয়েটি তাকে দেখে লজ্জা পেয়েছে, তাই তার মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক তখনই তার মায়ের হাঁক ডাক তার কানে ঢুকল। যাই মা, যাই, এই বলে সেও তাদের বাড়ির ভেতর প্রবেশ করল। দীপ খুব সাবধানে বাড়ির ভেতর প্রবেশ করল। বৃষ্টির পরিমাণ বেড়েছে, তার সাথে ঝোড়ো হাওয়া আর ঠান্ডাও। সে খুব সাবধানে দরজা ভিজিয়ে দিল। দীপ ভেবেছে তার মা কোনো কাজে সেখান থেকে সরে গেছে, তাই সে এখন আরামসে নিজের রুমের দিকে পা বাড়াবে। কিন্তু অনেক সময় আমরা যেটা ভাবি সেটা হয় না। দীপের শরীর তার সাথে ঠিক টাইমে বেইমানিটা করল। সেই ঠান্ডায় ভেজার কারণে তার যথেষ্ট ঠান্ডা লেগেছে। আচ্ছা। হঠাৎ নাসিকা সুরসুরানির ফলে এমনই বিকট আওয়াজ করে সে হেঁচে ফেলল। ব্যাস, সেখানেই হয়ে গেল সব গণ্ডগোল। হ্যাঁ, ভেজ, আরও বেশি করে ভেজ। হাঁচি হবে না? রাতের দিকে যদি জ্বর আসে না, রুটি করার বেলুনি দিয়ে তোকে ঘা কতক দেব আমি। এবার আমার জ্বালা। মা এখানে লাগছে, মা সেখানে লাগছে, মা মাথা টিপে দাও, মা পা টিপে দাও। হ্যাঁ, তোর বাবা তো চাকর রেখেছে আমাকে। বেশ গর্জে উঠে কথাগুলো বলে উঠলেন সুমিতা দেবী, অর্থাৎ আমাদের দীপের মা। দীপ বলছে, কি ব্যাপার মা? সোনামা কি বাড়িতে নেই নাকি? আমার উপর এত গরম দেখাচ্ছ? সোনামার কথা শুনেই সুমিতা দেবী যেন কেমন চুপসে গেলেন। তিনি দীপের উদ্দেশ্যে বললেন, দেখ খোকা, সোনামার নাম করে আমাকে ভয় দেখাবি না। হ্যাঁ, মা গায়ত্রী মন্ত্র জপ করছে, ঠাকুর ঘরে আছে, ঠাকুর ঘরে দরজা ভেজানো। তাই তাই তুমি আমার যা খুশি বলে যাচ্ছ, তাই তো? দাঁড়াও, ঠাকুরঘর থেকে বেরোতে দাও সোনামাকে একবার। সুমিতা দেবী দীপের চুল একটা গামছার সাহায্যে মুছে দিতে দিতে বললেন, এরকম লাগাম ছাড়া কেন হয়ে গেছিস বলতো? 25 বছরের হয়ে গেলি বাবু, আর কবে সিরিয়াস হবি? একটা আইটি কোম্পানিতে জয়েন করেছিলিস, সেটা ছেড়ে দিলি। বলি বাবার বিজনেসে জয়েন কর, তাও হচ্ছিস না। তুই কি চাস? তোর দাদাকে দেখেও তো শিখতে পারিস। কি চাস? সারা জীবন এভাবেই ঘুরে বেড়াবি? কোনো লক্ষ্য ছাড়া এভাবে বাঁচা যায়? তোর এই কয়েকটা নাছোড়বান্দা বন্ধুর পাল্লায় পড়ে হয়েছিস তুই এমন। উফ, তুমি এত কথা কেন বলো তো? সব হবে, যখন সময় হবার তখন ঠিক হবে। আমি আমার স্বপ্নের কথা কাউকে বলি না, তাই তোমাকেও বলবো না। চিরকাল স্বপ্নই দেখে যা। তোর সোনামাই তোকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। আমি আজকেই তোর বাবার সাথে কথা বলবো, তুই কাল থেকেই ব্যবসাতে জয়েন করবি। কথাটা শোনা মাত্রই দীপ ব্যস্ত হয়ে ওঠে।
মা প্লিজ, এখন নয়, এখন আমার মজা করার সময়। আর তুমি এই কথাটা তুই তোর 20 বছর বয়স থেকে বলে যাচ্ছিস। আমরা কিছু বলি না বলে না, তোকে তো আমি শুধরেই ছাড়বো। আগে নিজেকে শুধরানোর চেষ্টা করো বৌমা, তারপর না হয় আমার নাতিটাকে শুধরানোর কথা ভাববে। কণ্ঠস্বরটা কানে প্রবেশ করতেই সমিতা দেবী চমকে উঠলেন। তিনি ভয়ে ভয়ে সিঁড়ির দিকে একবার তাকালেন। তিনি দেখলেন তার শাশুড়িমা তখন সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন। মা, মা আপনি? স্বর্ণদেবী অর্থাৎ দীপের ঠাকুমা, যাকে দীপ সোনামা বলে ডাকে। ছোটবেলায় দীপ একবার খেলার ছলে তার ঠাকুমাকে তার নামের অর্থ জিজ্ঞেস করে। স্বর্ণ মানে সোনা। স্বর্ণদেবী হাসি মুখে কথাটা বলেছিলেন। তখন দীপ তার ঠাম্মির উদ্দেশ্যে বলে, তাহলে আজ থেকে তোমায় আমি সোনামা বলে ডাকবো। সেই থেকে স্বর্ণদেবী কারোর মা, কারোর শাশুড়ি, কারোর ঠাম্মা হলেও দীপের কাছে উনি দীপের সোনামা। স্বর্ণদেবীকে দেখে সুমিতা দেবী কেমন ভয়ে গুটি যেতে লাগলেন। স্বর্ণদেবী ধীরে ধীরে সুমিতা দেবীর কাছে এগিয়ে এসে বললেন, ঠাকুরঘর থেকে তোমার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি। উনি হয়তো সুমিতা দেবীকে আরও কিছু বলতেন তার আগেই উনি একবার দীপের দিকে তাকিয়ে বললেন, যা খোকা, নিজের ঘরে গিয়ে পোশাক বদলে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথাটা শোনা মাত্রই দীপ নিজের ঘরে চলে গেল। দীপ নিজের ঘরে চলে যেতেই স্বর্ণদেবী ধীরে ধীরে সুমিতা দেবীর দিকে এগিয়ে এলেন। তারপর তিনি সুমিতা দেবীর উদ্দেশ্যে বললেন, ঠাকুরঘর থেকে তোমার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি। ছেলেটা সবে বাড়ি ফিরেছে, আর তুমি শুরু হয়ে গেলে? কি চাও, দিনরাত অশান্তি? সুমিতা দেবী আমতা আমতা করে বললেন, না মা, আসলে এই অসময়ে ভিজেছে তো, তাই বলছিলাম যাতে না ভেজে। সেই জ্ঞানই যদি তোমার থাকতো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে আড্ডা মারতে না। আগে ওকে বলতে যেন নিজের ভিজে পোশাক ছেড়ে নেয়। কিন্তু না, তুমি তা বলবে কেন? তোমার মধ্যে তো ঝুরি ঝুরি জ্ঞান আছে, সেগুলো ফলাও করে শোনাতে হবে না? যাও গিয়ে 1 কাপ চা করে আনো, আদা দেবে। সুমিতা দেবী একদিকে নিজের ঘাড় কাত করে হ্যাঁ মা বলেই সেখান থেকে চলে যেতে চাইছিলেন। ঠিক তখনই স্বর্ণদেবী বলে উঠলেন, আর একটা কথা, আমার খোকাকে একদম তুমি কাজে যাওয়ার জন্য চাপ দেবে না, বুঝেছো? আমাদের যা আছে তাতে এখনও 7 পুরুষ বসে বসে খেতে পারবে। ওর যতদিন ইচ্ছা ও এভাবেই থাকবে। খবরদার যদি ওকে আর কোনোদিনও কিছু বলেছ। সুমিতা দেবীর স্বর্ণদেবীর এই কথাগুলো একদমই ভালো লাগলো না। তবুও উনি স্বর্ণদেবীর মুখে মুখে তর্ক করার স্পর্ধা দেখালেন না, কারণ উনি জানেন এই তর্কের ফল কি হতে পারে। তাই উনি স্বর্ণদেবীর কথার উত্তরে বললেন, ঠিক আছে মা, আমি আর কোনোদিনও ওকে কিছু বলবো না। এই বলেই উনি রান্নাঘরের দিকে চলে গেলেন। রান্নাঘরে আগে থেকেই ওনার পুত্রবধূ অন্তরা ছিল, যে তখন রাতের খাবারের জন্য সবজি কাটছিল। হঠাৎ সে তার শাশুড়িকে মেজাজ দেখে রান্নাঘরে প্রবেশ করতে দেখে বললেন, কি হয়েছে মা? বাইরে চেঁচামেচি শুনলাম। ঠাম্মি কি আবার তোমাকে কিছু বলেছে? সুমিতা দেবী সসপ্যানে দুধ ঢালতে ঢালতে বলে উঠলেন, নিজের ছেলের ওপর নিজেরই কোনো অধিকার নেই। তাহলে আর কি বলবো? আমি নিজের ছেলেকে ঠিক করে শাসনও করতে পারি না। অন্তরা একবার দরজার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, মা চুপ করুন, ঠাম্মি শুনতে পেয়ে যাবে। সুমিতা দেবী বলছে, চুপ করেই তো আছি এতগুলো বছর, আর কত চুপ করে থাকতে হবে জানি না। ঠিক সেই সময় রীতি রান্নাঘরে প্রবেশ করে সুমিতা দেবীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি ঠাম্মিকে বলেছ আমার সন্ধ্যার দিকে চয়ন স্যারের কাছে টিউশন পড়তে যাওয়ার ব্যাপারটা? সুমিতা দেবী চমকে উঠে রীতির উদ্দেশ্যে বলে উঠলেন, এই রে, একবারে ভুলে গেছি। রীতি হলো দীপের একমাত্র ছোট বোন, অন্তরার ছোট ননদ। বয়স 18, সবে কলেজে উঠেছে। সকলের ভীষণই আদরের। শুধু স্বর্ণদেবী ওনার এই নাতনিকে একটু বেশি শাসনে রাখেন। সুমিতা দেবী বললেন, একবারেই ভুলে গেছি রে, দাঁড়া চাটা দিয়ে আসার ফাঁকে একবার জিজ্ঞেস করে আসি। তবে রাতের দিকে তোকে টিউশন পড়তে যাওয়ার পারমিশন দেবেন কিনা আমি জানি না। রাতে তো আমাদেরই বাইরে বেরোতে দেয় না, দেখছি দাঁড়া। এই বলে উনি চায়ের কাপটা স্বর্ণদেবীর কাছে নিয়ে গেলেন। স্বর্ণদেবী তখন বসার ঘরে একটা চেয়ারের ওপর বসে কিছু একটা বই পড়ে যাচ্ছিলেন। হঠাৎ চায়ের কাপটা ওনার বইয়ের পাশে এসে রাখতে উনি বইয়ের জগৎ থেকে বেরিয়ে এলেন।
সেই কোন কালে চায়ের কথা বলেছি, এখন আনার সময় হলো? সুযোগ পেলেই শুধু রান্নাঘরে ঢুকে বউ শাশুড়ি মিলে ফিসফিস করা। আমাকে কি মারার ষড়যন্ত্র করে নাকি আল্লাহই জানে। একজন তো বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। সে ফিরে এলে তো আর দেখতে হবে না। বাপরে বাপ! দাও, চাটা দাও। দেখি কি অমৃত বানিয়ে এনেছো। সুমিতা দেবী চায়ের কাপটা টেবিল থেকে তুলে স্বর্ণদেবীর হাতে দিলেন। স্বর্ণদেবী এক চুমুক দিতে না দিতেই ওয়াক থু করে ফেলে দিলেন। কি হয়েছে মা? চাটা ফেলে দিলেন কেন? এটা চা হয়েছে? মুখে দিতে পারছি না, এত চিনি ঢেলেছে। সুমিতা দেবীর তখন মনে পড়ল রান্নাঘরে অন্তরার সাথে বকবক করতে গিয়ে উনি ভুল করে ওনার সুগার রোগী শাশুড়ি মায়ের চায়েতে চিনি দিয়ে ফেলেছেন। ব্যাস, আর রক্ষে নেই। ভুল হয়েছে মা। আমি না আসলে অন্যমনস্ক ছিলাম, তাই। ঠিক ধরেছি। আমারে তোরা মারার প্ল্যান করছিস। চিনি খাইয়ে এই বুড়িটাকে স্বর্গে পাঠাতে চাইছিস। সেটি হবে নে। আমি মরলেও এই সম্পত্তির একটা ভাগও তোদের পেতে দেব নে। বৃদ্ধাশ্রমে দান করে দিয়ে যাব। তবু তোদের দেব নে। অন্তরা আর রীতি অন্তরা আর রীতি এতক্ষণ রান্নাঘরের আড়াল থেকে এইসব কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। উফ উফ, মা সব গন্ডগোল করে দিল। এখন ঠাম্মির মেজাজ গরম হয়ে গেছে, আর কিছুতেই আমাকে সন্ধেবেলা টিউশন দিতে রাজি হবে না। বাপ অন্তরা বলল, বাপরে, ঠাম্মি কি অ্যাক্টিং করতে পারে। একদিন দেখলাম মাঝরাতে ফ্রিজ খুলে ঠান্ডা রসগোল্লা খাচ্ছেন, আর আজ চা সামান্য মিষ্টি হওয়ার কারণে এত কথা শোনাচ্ছেন। সত্যি। রীতি বলল, শুধু মাকে বকুনি দেবে বলে এইসব করে যাচ্ছে, আর কোনো কারণ নেই। এদিকে সুমিতা দেবী ওনার কাঁপা কাঁপা হাত জোড়া বাড়িয়ে দিলেন আর বললেন, দিন, চায়ের কাপটা আমায় দিন, আমি নতুন করে বানিয়ে আনছি। স্বর্ণদেবী বলল, থাক, আর চা বানাতে হবে না। কোনো কাজেই আমাদের কোনো কাজেই তোমাদের মন নেই। যাও এখান থেকে। আমি শিবপুরাণ পড়ছি, আমাকে পড়তে দাও। সুমিতা দেবী বলল, ঠিক আছে মা, তবে আপনার কাছে একটা অনুমতি নেয়ার ছিল। স্বর্ণাদেবী বলল, কি অনুমতি? সুমিতা দেবী বলল, মেয়েটা আমার সন্ধেবেলায় এক জায়গায় পড়তে যেতে চায়, যদি একটু যাওয়ার পারমিশন দিতেন। কক্ষনো না, ঝাঁঝিয়ে উঠে কথাটা বলে উঠলেন স্বর্ণাদেবী। রাগে ওনার মাথাটা ছিঁড়ে যেতে লাগলো। উনি ভীষণ রুক্ষ কণ্ঠে বলে উঠলেন, সাহস কি করে হলো তোমার আমার কাছে এই কথা বলার? রীতি সন্ধেবেলা কোত্থাও যাবে না। আমাদের বাড়ির মেয়েরা রাতের বাড়ির বাইরে যায় না। যেখানেই থাকুক না কেন সূর্য ডোবার সাথে সাথে ওরা বাড়িতে ফিরে আসে। এটা এই বাড়ির নিয়ম। আর তুমি আমাকে রীতিকে সন্ধেবেলা বাড়ির বাইরে পাঠাতে বলছো? এত বড় সাহস তোমার! এই কথা যদি দ্বিতীয়বার তোমার মুখে শুনি, এক কাপড়ে ঘর থেকে বিদায় করে দিব তোমায়। আর তুমি তো জানোই, প্রশান্ত আমার আদেশ ফেলতে পারে না। রীতি অন্তরা বুঝলো ব্যাপারটা খুব খারাপ দিকে গড়িয়ে গেছে। তাই তারা দুজনে স্বর্ণাদেবীর সামনে আসে। ঠাম্মি, প্লিজ তুমি মাকে কিছু বলো না। সব দোষ আমার। আমিই মাকে বলেছিলাম তোমার কাছে পারমিশন চাইতে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে এক চর আছড়ে এসে পড়ল রীতির গাল বরাবর। স্বর্ণদেবী একটা সপাটে চর মেরে দিয়েছেন রীতির গালে। এই দেখে সেখানে উপস্থিত সকলেই চমকে উঠেছেন। স্বর্ণদেবী রীতির উদ্দেশ্যে বললেন, বেশি বাড়াবাড়ি করো না। মেয়ে মানুষদের এত বাড়াবাড়ি আমি সহ্য করি না। সেই রকম সেই রকম হলে প্রশান্তর সাথে আমি কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ের ব্যবস্থা করব আমি। সন্ধেবেলা বাড়ির বাইরে যাবে না? দাঁড়াও, তোমার পড়াশোনা আমি ঘোচাচ্ছি। এই বলে স্বর্ণদেবী ওনার ঘরের দিকে রওনা দিলেন। ঠিক তখনই রীতি তার ঠাম্মির পিছু পিছু ঠিক তখনই রীতি তার ঠাম্মির পিছু পিছু যেতে যেতে বলল, ঠাম্মি, প্লিজ তুমি আমার পড়াশোনা বন্ধ করো না। আই প্রমিস, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। আমি তুমি আমার পড়াশোনা বন্ধ করো না ঠাম্মি। কিন্তু না, স্বর্ণদেবীর কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। উনি নিজের ঘরে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন।